ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার স্বাগত জানাই। তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের যে একটি গদ্য রয়েছে যার নাম হচ্ছে হাঁসবিদ্ধ কথা। সেই হাঁসবিদ্ধ কথার আজ আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এমসিকিউ এবং এসিকিউ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারই সাথে অ্যান্সার কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, এবং পরবর্তীকালে নেক্সট যে আপডেটগুলো আসছে বা ক্লাসগুলো তোমরা কিন্তু মিস করবে না যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আরেকটি কথা বলছি, তোমরা আমাদের চ্যানেলে যারা পুরনো স্টুডেন্টস রয়েছো তারা জানো এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, এবং যে ক্লাসগুলো দিই বা যে সমস্ত তোমাদের সাজেশন দিই সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তোমরা এই চ্যানেলে পেয়ে থাকো, ঠিক আছে? তো অতএব তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী আপডেটগুলো মিস করবে না। চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখো এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর আছে, তো যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু কোশ্চেন অ্যান্সার আমি কিন্তু এই ক্লাসের মাধ্যমে আলোচনা করছি। 1 নম্বর আছে, রাজা সুপ্রতাপের রাজধানীর নাম কি? রাজা সুপ্রতাপের রাজধানীর নাম ছিল কাঞ্চি। দেখো অ্যান্সারও কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এইগুলো দেখো এমসিকিউ তো বেশি দিতে পারে, 4টে করে অপশন থাকবে। আবার দেখো 2 নম্বর, বিদ্যাপতি রচিত গল্পটির নাম লেখো। বিদ্যাপতি রচিত গল্পটির নাম হাঁসবিদ্ধ কথা, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর, স্বর্ণবীজ বপনে বা স্বর্ণ বপনে কার অধিকার নেই? স্বর্ণ বপনে চোরের অধিকার নেই। 6 নম্বর যেটা আছে, হাঁসবিদ্ধ কথা গল্পে কথিত রাজা কে ছিলেন? এগুলো কিন্তু সব তোমাদের ছোট ছোট 4টে করে অপশন দেওয়া থাকবে, এরকম এমসিকিউ আসবে শর্ট নোট। হাঁসবিদ্ধ কথা কথিত রাজা হলেন কাঞ্চিরাজ সুপ্রতাপ। তারপরে দেখো নাম্বার 7, হাঁসবিদ্ধ কথা গল্পের রচয়িতা কে? হাঁসবিদ্ধ কথা গল্পের রচয়িতা হলেন কবি বিদ্যাপতি। তো এখানে দেখো বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আছে, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু যে কোশ্চেন অ্যান্সার সেগুলোই কিন্তু তোমাদের আলোচনা করছি, সবগুলো কিন্তু আলোচনা করছি না, এটাও কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে। তারপর দেখো নেক্সট কি বলছে, 8 নম্বর, রাজা সুপ্রতাপ কোথায় বাস করতেন? রাজা সুপ্রতাপ কাঞ্চি নগরীতে বাস করতেন। তারপর দেখো বিদ্যাপতি রচিত একটি প্রশ্নের নাম কর। বিদ্যাপতি রচিত একটি প্রশ্ন হলো পুরুষ পরীক্ষা, মানে যেটা এর উৎস সেটাই বলছে প্রশ্ন, এরকমও দিতে পারে। তারপর দেখো নেক্সট 10 নাম্বার, রে চোরো ন মারণী ও ওসি এ কথা কে বলেছিলেন? একটা লাইন তুলে দেখো কোশ্চেন আছে, হাঁসবিদ্ধ কথা নামক গল্পে কাঞ্চিরাজ সুপ্রতাপ এই কথা বলেছিলেন। তারপর দেখো নেক্সট 11 নাম্বার, এগুলো কিন্তু এসএকিউ কোশ্চেন দেবে তোমাদের। হাঁসবিদ্ধ কথা গল্পে কোন বিদ্যার কথা বলা হয়েছে? হাঁসবিদ্ধ কথা গল্পে সুবর্ণ কৃষি অর্থাৎ সোনা চাষ করার বিদ্যার কথা বলা হয়েছে। এটি কোনো সত্যিকারের বিদ্যা নয়, চতুর্থ চোর নিজেকে বাঁচানোর জন্য ওই রকম বিদ্যা জানে বলে দাবি করেছিল। এইগুলো দেখো তোমরা একটু কিন্তু খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে? তারপর দেখো নেক্সট 13 নাম্বার, হাঁসবিদ্ধ কথা গল্পের উপদেশ কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবছর পরীক্ষার জন্য। হাঁসবিদ্ধ কথা গল্পের উপদেশ হলো, রোগে পীড়িত হলেও বা রাজার হাতে মৃত্যু আসন্ন হলেও প্রতিকার পরায়ণ মানুষ যমের দুয়ার থেকে ফিরে আসতে পারে, তাই মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় অনুসন্ধান করা উচিত। 14 নম্বর দেখো, হাঁসবিদ্ধ কথা গল্পটির উৎস কি? খুব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাঁসবিদ্ধ কথা গল্পটির উৎস হলে কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গ্রন্থ। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার কিন্তু প্রশ্ন অ্যান্সার আলোচনা করছি। নেক্সট যে তোমাদের ক্লাসটি আসতে চলেছে সেই ক্লাসে কিন্তু আমি এই হাঁসবিদ্ধ কথার সংস্কৃত ভাষায় কিছু প্রশ্ন উত্তর দিয়ে থাকে, সেই সংস্কৃত ভাষার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।
ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু আমরা তোমাদের প্রশ্নের মান 5-এ যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরীক্ষার দেখো তোমাদের আর খুব বেশি মাস বাকি নেই, তো এই সময় কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে। তো চলো এবারে নেক্সট আমরা চলে যাই নেক্সট কোশ্চেনের দিকে। তারপর দেখো কজন চোরকে শুলে চড়িয়ে মারা হয়েছিল? 3জন চোরকে শুলে চড়িয়ে মারা হয়েছিল। দেখো 18 নম্বর, কন্দর্ল শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো। কন্দর্ল শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো অঙ্কুরা। তারপর দেখো নেক্সট 22 নাম্বার, মরার আগে চতুর্থ চোরটি কি চিন্তা করেছিল? মরার আগে চতুর্থ চোরটি জীবন রক্ষার উপায় চিন্তা করেছিল। 26 নাম্বার, চতুর্থ চোর কিভাবে সোনার বীজ তৈরি করেছিল? চতুর্থ চোর সোনা পুড়িয়ে সর্ষের দানার মতো সোনার বীজ তৈরি করেছিল। তারপর দেখো 27 নাম্বার কোশ্চেন যেটা আছে, সোনা চাষের প্রণালীটি কি ছিল? খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোনা পুড়িয়ে সর্ষের দানার মতো সোনার বীজ মাটিতে বপন করলে 1 মাস পরে তা থেকে অঙ্কুর বের হবে, এটিই ছিল সোনা চাষের প্রণালী। তারপর দেখো 29, সোনা চাষের ক্ষেত্র কোথায় প্রস্তুত করা হয়েছিল? কাঞ্চিরাজ সুপ্রতাপের অন্তপুরে, ক্রিয়া সরোবরের তীরে, জমি পরিষ্কার করে অত্যন্ত গোপন স্থানে সোনা চাষের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। নেক্সট দেখো 30 নাম্বার, কোন ব্যক্তি সোনা বীজ বপনে অধিকারী? বলছে কোন ব্যক্তি সোনার বীজ বা সোনা চাষ করার অধিকারী? যে ব্যক্তি জীবদ্দশায় কখনো কোনো কিছু চুরি করেনি সেই সোনার বীজ বপনের অধিকারী। তারপর নেক্সট দেখো 32, চতুর্থ চোর রাজা সুপ্রতাপকে কি মহতী বিদ্যার কথা বলেছিল? চতুর্থ চোর রাজা সুপ্রতাপকে সোনা চাষের কথা বলেছিল। তারপর দেখো নেক্সট 35, চতুর্থ চোরের মহতী বিদ্যা কি ছিল? চতুর্থ চোরের মহতী বিদ্যা ছিল তার নিজের কথা অনুযায়ী সোনার চাষ করতে জানা। অবশ্য তার এই দাবি যথার্থ নয়। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা 36, মরণ আসন্ন হলে কি করা উচিত? বা মৃত্যু আসন্ন হলে কি করা উচিত? মৃত্যু আসন্ন হলে বা মরণ আসন্ন হলে অবশ্যই বাঁচার উপায় অন্বেষণ করা উচিত বা খোঁজ করা উচিত, কারণ উপায় সফল হলে রক্ষা পাওয়া যায় আর বিফল হলে মৃত্যুর চেয়ে বেশি কিছু হয় না, কারণ মৃত্যু তো অনিবার্য, আর মৃত্যু প্রত্যেকটি মানুষেরই অনিবার্য, মানে যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। তারপর নেক্সট দেখো 38, কোন নীতিবাক্য চতুর্থ চোরকে বাঁচতে উদ্যোগী করেছিল? মরণ আসন্ন হলেও বাঁচার উপায় অন্বেষণ করা উচিত, কারণ উপায় সফল হলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে আর নিষ্ফল হলে মৃত্যুর থেকে বেশি কিছু হবে না। এই নীতিবাক্য চতুর্থ চোরকে বাঁচতে উজ্জীবিত করেছিল। দেখো এই কোশ্চেনটা তোমরা কিন্তু একটু আগেই পেলে, অ্যান্সারটা একই, এই যে 36-এ তোমাদের দেখিয়ে দিচ্ছি, মরণ আসন্ন হলে কি করা উচিত, সেম কিন্তু অ্যান্সার আছে। তারপর দেখো 39, রাজকার্য বাধাং কর্তুম ইচ্ছাত, কিভাবে রাজকার্যে বাধা সৃষ্টি হয়েছিল? চুরির অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত চতুর্থ চোরকে যখন বদ্ধভূমিতে আনা হলো তখন সে বলল যে সে এক মহতী বিদ্যা বা মহাবিদ্যা জানে। সে মারা গেলে সেই বিদ্যাটি চিরকালের মতো পৃথিবী থেকে লোপ পাবে, তাই সে রাজাকে বিদ্যাটি দান করে মরতে চায়। সেজন্য রাজার সাথে তার দেখা হওয়া খুবই প্রয়োজন, তারপর তাকে মেরে ফেলা হোক, অন্তত পৃথিবীতে বিদ্যাটি বেঁচে থাকুক। কিন্তু ঘাতকেরা তার কথায় বিশ্বাস না করে তাকে ভৎসনা করতে লাগলো। চোরটি এক মহাবিদ্যা জানে এ কথা তাদের কাছে বিশ্বাসযোগ্য নয়, আর তাছাড়া চোরের কাছ থেকে রাজা কোনো বিদ্যা গ্রহণ করবেন এ কাজ কখনোই নীতিসম্মত হতে পারে না। কিন্তু রাজার অন্যতম প্রধান কর্তব্য হলো রাজ্যে যথাযথভাবে বিদ্যার সংরক্ষণ করা, সুতরাং রাজাকে এই মহাবিদ্যার কথা না জানিয়ে চোরটিকে হত্যা করা হলে সেটি রাজকার্যে বাধা দানেরই নামান্তর। তাই ক্রোধের বশবর্তী হয়ে রাজকর্মচারীরা রাজার সাথে চতুর্থ চোরের সাক্ষাৎকারে বাধা দিয়ে সেই রাজার কাজে বাধা দিচ্ছে, ঠিক আছে। এটা একটু দেখে নিতে পারো, কিন্তু কোশ্চেনটা কিন্তু একটু হলেও ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তারপর দেখো 40 নাম্বার কোশ্চেন কি আছে, প্রত্যাতি ইয়ম দ্বারা প্রতিকার করো নরহা, বাক্যটির তাৎপর্য কি বা বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। উল্লিখিত বাক্যটির আক্ষরিক অর্থ হলো প্রতিকার পরায়ণ মানুষ জমের দুয়ার থেকে ফিরে আসে।
বাক্যটির তাৎপর্য হলো বিপদে হতবুদ্ধি না হয়ে যদি মানুষ বাঁচার প্রতিকার অর্থাৎ উপায় চিন্তা করে তাহলে এমন কোনো উপায় হয়তো বেরিয়ে আসতে পারে যার দ্বারা সে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারে। নিশ্চেষ্ট বিপন্ন মানুষ কেবল মৃত্যুর দিকে এগিয়ে যায়। 41 হাঁসবিদ্ধ কথা গল্পটি থেকে কি উপদেশ পাওয়া যায়? হাঁসবিদ্ধ কথা গল্পটি থেকে আমরা এই উপদেশটি পাই যে রোগী পীড়িত হলেও বা রাজার হাতে মৃত্যু আসন্ন হলেও অধিকার পরায়ণ মানুষ জমের দুয়ার থেকে ফিরে আসতে পারে, তাই মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় অনুসন্ধান করা উচিত। নেক্সট দেখো 42 কেন কেউ স্বর্ণ বীজ বপন করতে রাজি হলেন না? সোনার বীজ বপন করতে কেউ রাজি হননি কেন? কাঞ্চিরাজ সুপ্রতাপের রাজ্যে ধৃত চতুর্থ চোরের কথা অনুযায়ী স্বর্ণবীজ বপনের শর্তই ছিল যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি সেই ব্যক্তি স্বর্ণবীজ বপন করতে পারবে, কিন্তু দেখা গেল সকলেই চোর। রাজা চারণ কবিদের দেওয়ার জন্য পিতার অর্থ চুরি করেছিলেন, মন্ত্রীরা তো কোনো না কোনো সময় রাজ কার্যালয়ে চুরি করেছেন, বিচারপতিও বাল্যকালে মায়ের মিষ্টি চুরি করেছিলেন, ফলে সকলেই চোর বলে তারা কেউই স্বর্ণবীজ বপন করতে রাজি হলেন। তারপর দেখো নেক্সট 43 চতুর্থ চোর কি চিন্তা করেছিল? চতুর্থ চোর চিন্তা করলো যে মৃত্যু আসন্ন হলেও বাঁচার উপায় চিন্তা করা উচিত। যদি উপায়টি সফল হয় তো প্রাণে তো বাঁচবেই, আর যদি সফল না হয় তাহলে মৃত্যুর চেয়ে অধিক কিছু হবে না, আর প্রতিকার পরায়ণ মানুষ মৃত্যু মুখ থেকেও ফিরে আসতে পারে। নেক্সট দেখো ধর্মাধিকারী কেন স্বর্ণবীজ বপন করতে রাজি হলেন না? কাঞ্চিরাজ সুপ্রতাপের রাজ্যে ধৃত চতুর্থ চোরের কথা অনুযায়ী সোনার বীজ বপনের শর্তই ছিল যে ব্যক্তি কোনোদিন কোনো কিছু চুরি করেনি সেই ব্যক্তি সোনার বীজ বপনের অধিকারী। বিচারপতি যেহেতু বাল্যকালে মায়ের মিষ্টি চুরি করেছিলেন সেহেতু তিনি সোনার বীজ বপন করলেন না। ধর্মাধিকারী অর্থাৎ বিচারপতি। নেক্সট দেখো হাঁসবিদ্ধ কথা শব্দের অর্থ কি বা হাঁসবিদ্ধ কথার অর্থ কি? হাসাহা বিদ্যা ইয়স্য স হাঁসবিদ্ধ, অর্থাৎ হাঁস বা হাস্যরস বিদ্যা যার সেই হাঁসবিদ্ধ। হাস্যরস সৃষ্টিতে যে পারদর্শী তাকে হাঁসবিদ্ধ বলা হয়। কবি বিদ্যাপতি এরকম একটা কোটেশনে বলেছেন, হাসেন বিদ্যায়া ইস্তু প্রভবতি বল্লভঃ বিকৃতাঙ্গ বচঃ কৃত্য হাস বিদ্যা স উচ্যতে, অর্থাৎ যে বিচিত্র অঙ্গভঙ্গি ও বাক বিন্যাস দ্বারা সকলকে আনন্দ দেয় সেই বিদূষকই হলো হাসবিদ্য। নেক্সট দেখো 48 তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, এখানে কোন বিদ্যার কথা বলা হয়েছে? কে কাকে কখন একথা বলেছিল? এখানে বিদ্যা হচ্ছে সোনা চাষ। চতুর্থ চোরকে বদ্ধভূমিতে নিয়ে এলে ঘাতকদের উদ্দেশ্যে চতুর্থ চোর একথা বলেছিল। তারপর দেখো নেক্সট 50 নম্বর বক্তা কশ্চিৎ দিয়তাম, কে কার কাছে কি রকম বপনকারী চেয়েছিল? চতুর্থ চোর কাঞ্চির রাজা সুপ্রতাপের অনুমতিক্রমে সোনা চাষের ক্ষেত্র এবং সোনার বীজ বপন করেছিল। তারপর সেই চোর রাজার কাছে এমন একজন বপনকারী চায় যে জীবদ্দশায় কখনো কোনোদিন কোনো কিছু চুরি করেনি। নেক্সট দেখো 52 রাজা সুবর্ণ বীজ বপন করবেন না কেন? কাঞ্চিরাজ সুপ্রতাপের রাজ্যে ধৃত চতুর্থ চোরের কথা অনুযায়ী সোনার বীজ বপনের শর্ত ছিল যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি সেই ব্যক্তি সোনার বীজ বপনের অধিকারী। রাজা সুপ্রতাপ যেহেতু চারণ কবিদের দেওয়ার জন্য পিতার অর্থ চুরি করেছিলেন সেহেতু তিনি সোনার বীজ বপন করলেন না। দেখো এই অ্যান্সারটা প্রায় সব ক্ষেত্রে একই হবে। রাজা সুবর্ণ বীজ বপন করলেন না কেন, বিচারপতি বপন করলেন না কেন, ঠিক আছে, অ্যান্সার কিন্তু সেম। নেক্সট দেখো কোশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আছে দেব প্রত্যক্ষং পশ্যতু, বক্তা কাকে কি প্রত্যক্ষ করতে বলেছিল? অতি ধূর্ত চতুর্থ চোর কাঞ্চিরাজ সুপ্রতাপকে বলেছিল যে সোনার চাষ করার বিদ্যা জানে এবং এর প্রণালী হলো সূর্যের দানার মতো, এটা হবে সূর্যের লেখা আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, সর্ষের দানার মতো সোনার বীজ তৈরি করে জমিতে বপন করতে হবে। এর 1 মাস বাদে সেই বীজ অঙ্কুরিত হবে। চতুর্থ চোর রাজাকে এই বিদ্যাটি প্রত্যক্ষ করতে বলেছিল। এটি কোনো সত্যিকারের বিদ্যা ছিল না, এটি ছিল নিজেকে বাঁচার জন্য চতুর্থ চোরের একটি কৌশল মাত্র। তারপর নেক্সট দেখো 55 রাজা চ ঘাতক পুরুষা না দিদেশ, রাজা কি কারণে কি আদেশ দিয়েছিলেন? এক সময় 4টি চোর কাঞ্চিতে এক ধনীর গৃহে চুরি করতে গিয়ে রাজার প্রহরীদের হাতে ধরা পড়ে। প্রহরীরা তাদের শিকলে বেঁধে রাজা সুপ্রতাপের কাছে নিয়ে এলে তিনি সেই 4 জন চোরকে হত্যার আদেশ দেন। আরো কিছু দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও।
দেখো এগুলো তোমাদের এমসিকিউ দিতে পারে। সোনার বীজ কে তৈরি করেছিল? চতুর্থ চোর সোনার বীজ তৈরি করেছিল। বীজের আকৃতি কেমন ছিল? বীজের আকৃতি ছিল সর্ষের দানার মতো। সোনা চাষের জন্য কোথায় জমি প্রস্তুত করা হয়েছিল? এটা কিন্তু 2 নম্বরে দিতে পারে। রাজ অন্তপুরে কিয়া সরোবরের পাড়ে সোনা চাষের জন্য জমি প্রস্তুত করা হয়েছিল। সোনা চাষের পদ্ধতি কি? এটাও কিন্তু 2 নম্বরে প্রশ্ন দিতে পারে পরীক্ষাতে। সোনা পুড়িয়ে সর্ষের মতো বীজ তৈরি করে কোনো এক গুপ্ত স্থানে জমি পরিষ্কার করে বপন করতে হবে, আর যে কোনোদিন চুরি করেনি এমন ব্যক্তি বপন করার অধিকারী। তারপর দেখো নেক্সট কি আছে, চোরের মতে কোন বিদ্যা মহাবিদ্যা? চোরের মতে সুবর্ণ কৃষিবিদ্যা মহাবিদ্যা, মানে সোনার চাষ। কে এই বিদ্যা কাকে জানাতে চায়? সে এই বিদ্যা রাজাকে জানাতে চায়। আর লাস্ট দেখো তোমাদের যে কোশ্চেনটি রয়েছে এমসিকিউ, রাজোপযোগী কারা? রাজোপযোগী হলেন রাজার মন্ত্রীরা। তো এখানেই তোমাদের এই ক্লাসটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।